ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি বিনিময় চুক্তি, বললেন আইন উপদেষ্টা। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সংস্কারে একাধিক কমিশন হলেও শিক্ষা নিয়ে হতাশা। চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে। এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিব, এটা হয় না। 1.5 দশক পর বরিশালে জামায়াতে ইসলামীর শোডাউন। জুলাই আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি আমিরের। সুইজারল্যান্ডের ডাভোসে জার্মান চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। গণতান্ত্রিক রূপান্তরে ইউনিস সরকারকে সহায়তার আশ্বাস ওলাফ সোলজের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিচারের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে, আর চুক্তি ভঙ্গ করলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। এসব কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে এগিয়ে যাচ্ছে। দ্রুত বিচারে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলের 2,500 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে 1 সপ্তাহের মধ্যে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পারিষদদের অনেকেই ভারতে পালিয়ে গেছেন, যাদের বিরুদ্ধে 1,500 থেকে 2,000 ছাত্র জনতা হত্যার অভিযোগ। এরই মধ্যে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্টের আবেদন করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ফেরাতে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে 1 মাসেও সাড়া নেই প্রতিবেশী দেশটির। এই অবস্থায় ভারত যদি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তা 2 দেশের বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে বলে মনে করেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণহত্যার বিচার প্রক্রিয়া একসাথে চলছে, এ নিয়ে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের 2য় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐকমত্য। আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আমলে 332টি মামলা হয়েছিল। এর মধ্যে 132টি প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলা প্রত্যাহার হবে 2 সপ্তাহে। এর পাশাপাশি 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সেই আমলের 2,500 রাজনৈতিক হয়রানিমূলক মামলাও। 2,500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে। আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। উপদেষ্টা জানান, 5 আগস্টের পর কিছু হয়রানিমূলক মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে এমন নির্দেশনা দিয়েছে সরকার। বলেন, বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন হচ্ছে। এর আওতায় গঠন করা হবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, সত্যায়ন কার্যক্রমে আর্থিক ও মানসিক হয়রানি কমাতে অনলাইন কার্যক্রম চালু করা হচ্ছে। মন্ত্রণালয় বাতিল করেছে বিয়ের জন্য আরোপিত করও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 1 মুহূর্তে সব বদলে দিতে হবে, এমন ধারণা থেকে বেরিয়ে এগোতে হবে ধাপে ধাপে। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। মির্জা ফখরুল বলেন, অভিজ্ঞতা না থাকায় সরকারের ভুল ত্রুটি হচ্ছে।
অনির্বাচিত সরকারের তুলনায় নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। তিনি জানান, এখনই নয়, ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন চায় বিএনপি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার, যেখানে উঠে আসে জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে নানা আলোচনা। তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অতি বিপ্লবী হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দেব, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। সাম্প্রতিক সময় নানা দাবিতে আন্দোলনের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, নির্বাচিত সরকার এলে সব সমস্যারই আসবে সমাধান। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংস্কারের জন্য বিএনপি ঘোষিত 31 দফায় মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগে গণহত্যার বিচার, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। বরিশালে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আন্দোলনের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি। বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ 16 বছর পর বরিশালে জামায়াতে ইসলামীর সম্মেলন। এতে যোগ দেন জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সম্মেলনে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সবার আগে নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের বিচার, তারপরেই জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার, তাই আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান জামায়াতের আমির। মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাঈদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। দিনের ভিত্তিতে ইসলামের সাম্যের মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সুইজারল্যান্ডের ডাভোসে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের সাথে সাইডলাইনে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় জার্মান চ্যান্সেলর জানান, তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করবে। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তার ও মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজগেইনের সাথেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় ক্রিস্টোফ হিউজগেইন তাকে ফেব্রুয়ারিতে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমন্ত্রণ জানান।
এছাড়া সাইডলাইনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে বাংলাদেশ বিষয়ক পৃথক সংলাপ। এই সম্মেলনে যোগ দিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় বিকেল 5:25 জুরিখ বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। সামনের দিনে যারা ক্ষমতায় আসবেন তারা সঠিকভাবে দেশ পরিচালনা করছে কিনা সেটি দেখভালের জন্য শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন, এই মন্তব্য করেছেন শিক্ষক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। রাতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে দেয়া হবে না। জাতীয় নাগরিক কমিটির প্রথম থানা প্রতিনিধি সভা ঢাকা মহানগর উত্তরের এই আয়োজনে অংশ নেন হাজারখানেক নেতাকর্মী। সভায় আলোচনা হয় সামনের দিনে ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ও রাজনীতির গতি প্রকৃতি নিয়ে। অতিথি আলোচক শিক্ষক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন রয়েছে। যেই জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা তো রাষ্ট্রের ন্যায় বিচারের অভাব। এই মুক্তিযুদ্ধের এই 3 অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ আমরা 53 বছরে পাইনি। এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে 2024 সনের জুলাই আগস্টের আন্দোলনে। সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা, পালন করতে পারবো কিনা, এইটারই এখন পরীক্ষার মুখোমুখি আমরা। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। অঙ্গীকার করেন, রাজনীতির মাঠে যে কোনো উপায়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করা হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ভোট করবে, নির্বাচন করবে, বাংলাদেশের রাজনীতি তারা প্রাসঙ্গিক হবে, বাংলাদেশে তারা রাজনীতি করবে। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ছাত্র জনতা সকলকে নিয়ে কোনোভাবেই এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত আমাদের লাগবে এবং আমরা ছাত্রদের পক্ষ থেকে, নাগরিক কমিটির পক্ষ থেকে যেই রাজনৈতিক দলের উদ্ভব ঘটবে সেই রাজনৈতিক দলে যাতে সবার সবক আমরা গ্রহণ করতে পারি সে ব্যবস্থা আমরা করব। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে। এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র জনতার উপর সাধারণ মানুষের আস্থা আছে, ভোটের মাধ্যমে তার প্রমাণ হবে বলেও মনে করেন তিনি। ছাত্ররা ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে, মানুষ তাদের উপর আস্থা রেখেছে, ভবিষ্যতেও তাদেরকে আস্থায় রেখে একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করে সেই সংবিধান বাংলাদেশে বাস্তবায়নের জন্য তাদেরকে পার্লামেন্ট ও সরকারি দল হিসেবে নিয়ে যাবে। থানা প্রতিনিধি সভা শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। দেশাত্মবোধক আর বিপ্লবী সঙ্গীতে সুর মেলান উপস্থিত দর্শক শ্রোতারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 21 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে দাবি করেছেন শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। আর ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত 8 জন তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কেউ কেউ আওয়ামী সন্ত্রাসীদের মতো আচরণ করছে। জানানো হয়, যাত্রাবাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবিতে বাংলা মোটরে দুপুর 2:30টায় শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। পরে তাদের চলে যেতে বলা হয় এবং এক পর্যায়ে বাকবিতণ্ডা হয়, এরপর চালানো হয় হামলা। শিক্ষার্থীরা আরও বলেন, সোমবার রাত 10টার দিকেও গণপরিবহনের গতিরোধ করে তাদের উপর হামলা করা হয়। ঘটনার সাথে আশিকুর রহমান নামে একজন জড়িত বলেও দাবি করা হয়। পরে ঢাকা মেডিকেল থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। পরিস্থিতি ঘোলাটে করে আমাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে আমাদের বোনেদের গায়ে ব্যাট টাচ করে সে আমাদেরকে উত্তেজিত করে তুলে। আমি বারবার বলেছি, আজকে আপনারা আসেন, আমাদের আহতরা ঢাকা মেডিকেলে ভর্তি আছে, আপনি আসেন, আপনি একবার দেখে যান, কিন্তু সে এখন পর্যন্ত আসে নাই।
গণহত্যাকারী এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ক্ষমতায় যেতে না পারে এমন সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা, ক্ষমতায় থেকে গুম, বিচার বহির্ভূত খুন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের অধিকাংশ জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার গঠনের 4 মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের নির্দেশে শুধু জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে 2000-এর বেশি মানুষকে। আহত হয়েছেন কয়েক হাজার। তার সাথে আছে 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আছে বিতর্ক। গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক অঙ্গন অপরাধীমুক্ত না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তিনি বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশের কথাও জানান তিনি। অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 2টো নির্বাচন করাই সম্ভব। বদিউল আলম বলেন, গত 3 নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা শপথ ভঙ্গ করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে সুপারিশ করেছে কমিশন। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। আমরা বলেছি একটা কমিশন গঠন করা, কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি। প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনকে দুর্বৃত্তমুক্ত এবং রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন রাখতে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। অসীম ক্ষমতা ব্যবহার করে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ধরা পড়েননি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওই থানারই সাবেক ওসি শাহ আলম। তিনি সম্ভবত ভারত বা পাশের কোনো দেশে চলে গেছেন জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সাথে ছিল মতবিনিময় সভা। সেখানেই এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। এই ঘটনায় অবহেলার দায়ে সংশ্লিষ্ট 2 জনকে বরখাস্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি মামলায় গত 8 জানুয়ারি উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গত 9 জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। সেদিন সকালেই তিনি উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান। ডিএমপি কমিশনার আরও বলেন, 5 আগস্টের পর দীর্ঘ সময় জেলে থাকা শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়েছেন। বের হবার পরেই নানা ধরনের অপরাধ, অপকর্মসহ আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়ানোর তথ্য পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে কারাগার থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে। অচির পলাতক আমরা কুষ্টিয়া থেকে তাকে নিয়ে আসছিলাম স্পট করে। অনেক প্রশ্ন মানুষের, আমরা ছাড়িয়ে দিছি এটা সেটা, আমরা যদি ছাড়িয়ে দেবো তার কুষ্টিয়া থেকে নিয়ে আসবো না। একটু সহানুভূতি দেখাতে গেছে আমার সহকর্মীরা। হাজতে ঢোকায় রাখলে হয়তো পালাতে পারতো না। একজনের অফিসের রুমে ঢুকেছে, একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছে, সে হয়তো প্রস্তাব দিতে গেছে, একটু কেয়ারলেস হয়েছে, সে ভাবতে সে চলে গেছে। আমরা খুব চেষ্টা করতেছি তাকে ধরার। তো আমার ধারণা সে বোধহয় এদেশে ইন্ডিয়াতে চলে গেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 2 সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে দুদকে। তারা হলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এছাড়া সাবেক সংসদ সদস্য কমল সরওয়ার জাহান বাদশাহ ও তার স্ত্রীর বিরুদ্ধেও পৃথক মামলা করেছে দুদক।
আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই অভিযোগের পাহাড় জমতে থাকে জাকির হোসেনের বিরুদ্ধে। কথিত আছে ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে প্রতিদিন বসত ঘুষ লেনদেনের হাট। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও প্রভাব বিস্তারের মাধ্যমে জাকির হোসেন নামে বেনামে গড়ে তোলেন একাধিক বাড়ি, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান। এসব অভিযোগে গত সেপ্টেম্বরে জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। প্রায় 3 মাসের তদন্ত শেষে 12 কোটি 81 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। নিজ নামে 9টি ব্যাংক হিসাবে 30 কোটি 45 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধেও। ক্ষমতার অপব্যবহার করে 5 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে পৃথক 2টি মামলা হয়েছে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য আকম সারোয়ার জাহান বাদশাহ এবং তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধেও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকম সারোয়ার জাহান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। একজন মারতে কতগুলো গুলি লাগে স্যার? মনে আছে পুলিশের বুলেটে ছেলের মৃত্যুর পর এসআই ময়নুল হোসেনের এই মন্তব্য। সামাজিক মাধ্যমে ভাইরাল যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যার সেই নৃশংসতা কেঁপে উঠেছিল সারা দেশ। প্রায় 6 মাস হতে চললেও সেই ঘটনায় গ্রেপ্তার মাত্র একজন, ধরাছোঁয়ার বাইরে মাত্র 1.5 ফুট দূর থেকে গুলি করা ওসি জাকির। সেদিনের ঘটনার অনেকের সাথে প্রত্যক্ষদর্শী ছিলেন সহকর্মী আরেফিন শাকিল। এই ভিডিও দেখে স্বাভাবিক থাকা অসম্ভব। গুলিবিদ্ধ নিরস্ত্র যুবককে জেনে বুঝে হত্যা করছেন একজন আইন রক্ষাকারী। ভিডিও ধারণ করার কাজটাও ছিল ভয়ের। গুলিতে আহত ইমাম হাসান তাইমকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন সঙ্গে থাকা রাহাত। সেখানে আবার 3টি গুলি করেন জাকির, যিনি ছিলেন তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত। ঘটনাটি 20 জুলাইয়ের। কাজলা ফুট ওভার ব্রিজের নিচে কারফিউর মাঝেও প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। পুলিশের বেপরোয়া গুলি দেখে বাঁচার জন্য চায়ের দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিলেন তাইম, কিন্তু তখন যেন আজরাইল ভর করেছিল পুলিশের কয়েকজন সদস্যের উপর। আমাদের দুইজনকে যখন মারধর করতেছিল পুলিশ, একটা পর্যায়ে আমি আর তাইম এক জায়গাতে দাঁড়ানো অবস্থা ছিলাম। আমাদের শরীর হাত পা কাঁপাকাঁপি করতেছিল। 2 জন পুলিশ সদস্য আমাদেরকে বলতেছে দৌড় দিতে। একটা পর্যায়ে তাইম তখন দৌড় দিয়ে দেয়। যখন দৌড় দিয়ে দেয় তখনই তাইমকে 2 জন পুলিশ সদস্য 2টা শটগান থেকে তাকে পিছন থেকে শুট করে, এমনকি ওই 2টা বুলেটই তার পিছন থেকে ঢুকে সামনে দিকে বের হয়ে যায়। এই লিটন স্টোরের সামনে প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর ইমাম হাসান তাইম ঠিক এই সড়ক ধরে পাশের গলি দিয়ে নিরাপদ জায়গা যাওয়ার চেষ্টা করেছিলেন। এই জন্য তিনি দৌড় দিয়েছিলেন, কিন্তু এই ফুট ওভারব্রিজের নিচে পুলিশের একটি দল তার গতিরোধ করে। এরপর 1 থেকে 1.5 ফুট দূরত্বে রেখেই তাকে পরপর 3টি গুলি করা হয়, যা প্রত্যক্ষ করি আমি সহ আমার অন্য সহকর্মীরা। প্রাণ বাঁচাতে নিজের বাবার পরিচয় দিয়েছিলেন তাইম। জাকিরের কৃপা পেতে বলেছিলেন তার বাবাও একজন পুলিশ, কিন্তু কিছুতেই মন গলে না পিশাচের। জানলে এটা পুলিশের ছেলে, তোদের ছেলে, তার বাবার এটা কেনতি যে তার গাঁও যে ছুটি ফিরে গেছে হাসপাতালে বাড়াই দিয়ে তার বাবার ডাকেনি যে তোমার ছেলে এন আইসি কেন? তার বাবার বলতে পারতি, আমারে ডাকতে পারতি, না ডাকে কেন এভাবে বড় বড় আতলা গুলি দিলি? তোরা কি মানুষ? কি করে এমন যন্ত্রণা সইতে পারেন গর্ভধারিণী মা? পুলিশ বাবার আক্ষেপ তো সবাই জানেন। স্যার, কয়টা গুলি লাগে একজনকে মারতে? 2024-এর এমন নিষ্ঠুরতার জবাব বহু বছর খুঁজতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে, কেননা ঘটনা এখানেই শেষ হয়নি। পুলিশের বাধায় চেষ্টা করেও তাইমকে হাসপাতালে নিতে পারেনি বন্ধু ও সাংবাদিকরা। অন্তত 15 থেকে 20 মিনিট মাটিতে পড়েছিল তার নিথর দেহ।
সুরুথালে পুরো ঘটনা এড়িয়ে লেখা হয় তাইমকে মারপিট ও গুলি করে জখম করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। 20 গজের মধ্যে 2টা হসপিটাল ছিল, তারা তো ওখানে নিতে দেয়নি। তারা পরিকল্পিতভাবে তাকে থানায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে চেহারা বিকৃত করে তাকে মুড়াইয়া মারছে। একজন পুলিশ কর্মকর্তার সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় 7 জনের নামে মামলা হয়েছে যাত্রাবাড়ী থানায়। অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। হতাশার হচ্ছে এখন পর্যন্ত ধরা পড়েছেন মাত্র 1 জন, বাকিরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। আর অল্প কয়েকদিন পরে ইমাম হাসান হত্যার 6 মাস পূর্ণ হবে, এরপর হবে 1 বছর। এরপর নিয়ম করে প্রতি বছর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করবে জাতি। কিন্তু এই সময়ের মধ্যে যদি অভিযুক্তরা গ্রেফতার না হন, বিচার সুনিশ্চিত না হয়, তবে কোন ভরসায়, কোন আশ্বাসে কিংবা কোন সংস্কারে সন্তান হারানোর শোক সহ্য করবেন পুলিশ কর্মকর্তা ময়নাল হোসেন ও তার পরিবার? আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের ভোটার তথ্য হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। বায়োমেট্রিকের পাশাপাশি তারা পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগও। কর্তৃপক্ষ জানিয়েছে শুধু রাজধানী নয়, বরং সারা দেশে যেসব হাসপাতালে আন্দোলনে আহতরা আছেন সব জায়গায় চলবে এই সেবা। 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। একে একে নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, তোলা হচ্ছে ছবি। তবে এটি কোনো নির্বাচন কার্যালয় বা ভোটার হালনাগাদ কেন্দ্র নয়, বরং হাসপাতালেই চলছে বায়োমেট্রিকের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের পাশাপাশি এবার জুলাই আন্দোলনে চিকিৎসাধীন আহতদের জন্য বিশেষ এই ব্যবস্থা ইসির। মঙ্গলবার সকালে বিএসএমএমইউর কেবিন ব্লকে জুলাই বিপ্লবে আহতদের ভোটার হালনাগাদ করতে যায় বিশেষ টিম। এক টেবিলে বসেই ভোটার আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন আহতরা। সুযোগ পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনেরও। ওনারা এখানে এসে হচ্ছে আমাদের আঙ্গুলের ছাপ, আমাদের হচ্ছে ছবি নিয়ে যাচ্ছে একসাথে, যেটার কারণ হচ্ছে যে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না। আমরা যারা হসপিটালে আছি আমাদের তো ভোটার আইডি কার্ড নিয়ে বা দেশে যে ভোটার আইডি কার্ড আমরা করবো এই অবস্থাটা আমাদের নেই। অনুমতি বলতে প্রকাশ করার মতো না আর কি, এটা কখনো কল্পনা করতে পারিনি এত সহজভাবে কাজটা করবে। খুবই ভালো লাগছে, কারণ আমরা যদি এটা বাহির থেকে করতাম অথবা বাড়িতে যেয়ে করতাম তাহলে সেক্ষেত্রে অনেক হ্যাসেল ভয় হইতো। সো আমরা তো রুগী, আমাদের তো হাঁটা চলা একদমই নিষিদ্ধ। এখানে আমরা তো অনেকে মেডিকেল যেতে পারবো না বা হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার। তো ওনারা যেটা পদ্ধতি নিচ্ছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন এই বিশেষ সুবিধা। কর্তৃপক্ষ বলছে দিনব্যাপী চলবে ভোটার হালনাগাদ কার্যক্রম। আমরা এখানে যে সার্ভিসগুলো দিচ্ছি তার যাদের নতুন এনআইডি নাই বা এনআইডি কার্ডের সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে দিচ্ছি। আহতদের মধ্যে যাদের হাত ও চোখ ক্ষতিগ্রস্ত তাদের কার্ড দেওয়া হচ্ছে কমিশনের অনুমতিতে। 1.5 সপ্তাহের মধ্যেই করা হবে হস্তান্তর। নর্মালি যাদের হাত থাকে না আমরা তাদেরকেও কিন্তু ভোটার করি বা এনআইডি দেই। তো যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব এবং যত জায়গায় রুগী আছে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। জুলাই আগস্টে যারা আহত। এনআইডি কর্তৃপক্ষ বলছে শুধু ঢাকার হাসপাতালগুলোই নয়, পর্যায়ক্রমে এই সেবা দেওয়া হবে সারা দেশে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন আহতদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 17 বছর পর দখলমুক্ত হলো ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির 21 বিঘা জমি। মিরপুর 12 নম্বরের ঝিলপাড় এলাকায় জমি দখল করে রাখেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। অবৈধ আবাসনের পাশাপাশি গড়ে তোলেন পশু খামার। তার দখল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জমি উদ্ধার করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সাংবাদিকরা বলছেন 5 আগস্টের পট পরিবর্তনের জমি বুঝে পাওয়ার সুযোগ মিলেছে। তবে ভুক্তভোগীরা বলছেন উচ্ছেদের নোটিশ আগে না দেয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। বুলডোজার দিয়ে এভাবেই গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা। কয়েক ঘন্টার অভিযানে ফাঁকা হয়ে যায় রাজধানীর মিরপুর 12 নম্বর এলাকার ঝিলপাড়। 2006 সালে সাংবাদিকদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হয় 7 একর জায়গা। দীর্ঘদিন দখলে রেখেছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লা। গড়ে তোলেন অবৈধ স্থাপনা ও গরুর খামার। সেই অবৈধ দখল উচ্ছেদে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই যৌথ অভিযান।
সাংবাদিকরা বলছেন 1.5 যুগ আগে রাতের আধারে তাদের জায়গা দখল করে নেয় ইলিয়াস মোল্লা। গরুর খামার আর বস্তি বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে পালিয়ে যায় দখলদাররা। জমি দখলমুক্ত করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ দেন সাংবাদিকরা। গত 5 তারিখে জানুয়ারি 5 তারিখে উচ্ছেদ করার কথা মাইকিং করে দিচ্ছে, তারা বলে দিচ্ছে, তারপরেও এরা যায় না। এদেরকে বলা হয়েছে আপনি চলে যান। তারপর 60% লোক চলে গেছে মালপত্র নিয়ে, কিছু লোক আছে 25-30% লোক আজকে হয়তো তারা চলে যাচ্ছে। এটা আমাদের যে আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের একটা সুফল। যদি এই রাজনৈতিক পরিবর্তন না হতো তাহলে আজকে আমরা যে সুফল ভোগ করছি এই সুফলের আমরা মুখ দেখতাম না। এখানে প্রভাবশালী লোক ইলিয়াস মোল্লা আমাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছেন অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। যত প্রভাবশালী হোক সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা অনেক আগেই ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। তো এটা যাই হোক, যা কিছু হয়েছে, এখন যেহেতু গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আমরা সেভাবেই এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থেমে নেই ইলিয়াস মোল্লা। মিরপুর এলাকায় অনেক সরকারি সম্পদ এখনও তার দখলে। অবিলম্বে সেসব সরকারি সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা 5% রেখেই প্রকাশ করা হয়েছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল, জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এক্ষেত্রে মানা হয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে দেয়া আদালতের রায় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা থাকলেও পরে তা বাদ দেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মনে করে যাচাই বাছাইয়ে বাদ পড়বে কোটায় উত্তীর্ণদের একটি বড় অংশ। মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করেন মেধাবীদের একটা বড় অংশ। এবারও ভর্তি যুদ্ধে অংশ নিয়েছে লক্ষাধিক। কিন্তু দেশে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ার সুযোগ পান মাত্র 5,000-এর কিছু বেশি শিক্ষার্থী। এবার উত্তীর্ণদের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় 193 জন ও উপজাতিদের কোটায় 39 জন। রাজপথে আন্দোলন বিশেষত মুক্তিযোদ্ধার কোটা নিয়ে। মেডিকেল ভর্তির নীতিমালা তৈরির নেতৃত্ব দেয় বিএমডিসি, যা অনুসরণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তারা জানায় 2024 সালে ফেব্রুয়ারিতে এক রিটের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা আগের 2% থেকে 5% উন্নীত করে আদালত। সে অনুযায়ী তখনই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এবারের ভর্তি নীতিমালা করা হয়েছে সে আলোকেই। ভর্তি নীতিমালা সেটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নির্ধারণ করেন এবং সেটাকে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন করে দেন। তো আমরা যতটুকু জানি যে বিগত সর্বশেষ আদালতের রায় এবং অন্যান্য বিষয়ের উপর বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় যে স্মারকটি জারি করেছেন সেইটি অনুসরণ করেই এবারের এইটা নির্ধারণ করা হয়েছে। আদালতের তখনকার রায় ও নির্দেশনায় মুক্তিযোদ্ধার নাতি নাতনির জন্য কোটা রাখা হয়েছিল। পুরনো সিদ্ধান্ত আমলে নেওয়া হলেও এবার সেটি তাহলে কেন বাদ দেওয়া হলো তার সদুত্তর নেই বিএমডিসি বা স্বাস্থ্য শিক্ষার কারো কাছে। তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়কে উদাহরণ মেনে এই পদ্ধতি অনুসরণ করছে তারা। শিক্ষা মন্ত্রণালয় করেছে এবং আমরা বিএমডিসিটা অনুসরণ করেছি। এবার এই যে 5% ছিল, সেই 5%-এর অলরেডি 1.5% কিন্তু খালি ছিল এবং আমরা ধারণা করছি যে যাচাই বাছাইয়ের পরে এটা হয়তো আরও কমে 1% বা 2%-এর মধ্যে নামবে। অ্যাকচুয়াল কাগজপত্র তো অনলাইনে ভেরিফিকেশন করা যায় না। এই জন্য আপনি দেখবেন যে আমরা এই 193 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত বলেছি। বলেন এবার ভর্তিতে 94% মেধার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। সমাজে পিছিয়ে পড়াদের মূল স্রোতে টিকিয়ে রাখতে কোটা পদ্ধতি রাখা হয় বলে জানান তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বনের পাখি নয়, মনের পোষা পাখি। কত রঙের সেসব পাখি খাঁচাবন্দি হয়ে এ ঘরে ও ঘরে সুখ কুড়ায়, সুখ বিলায়। এই পাখি সবখানে মেলে না। বিচিত্র সব পাখি যেন উড়ে এসে জুড়ে বসে মিরপুরের পাখির হাটে, যে হাটে মানুষের ভিড়ে পা ফেলবার জো থাকে না। শত শত পাখি কেউ দেখতে আসে, কেউ বা কিনতে। 1000 থেকে লাখ টাকায় এই হাটে হয় পাখির বিক্রিকানি। সেই সব পাখি আর পাখির হাটের গল্প বলবেন ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ঝকমকে রং বেরঙের হাজারো পাখি, যেন তার সুরেলা ডাক আর রঙের বৈচিত্র্যে ডেকে নিয়ে যায় অন্য কোনো জগতে। স্রষ্টার কি দারুণ সৃষ্টি ফুল আর পাখি, যার আহ্বান শৌখিন মনকে
নিঃসন্দেহে এনে দেয় স্থিরতা। ছবির মতো সুন্দর এই চিত্রপট দেশের সবথেকে বড় পাখির হাটে। শত শত রঙের মিশ্রণে এক একটি খাঁচা যেন যান্ত্রিক জীবনের বহুমাত্রিক সুখ। প্রতি শুক্রবার মিরপুর 1 নম্বরের এই পাখির হাটে যোগ দেয় হাজারো মানুষ, কেউ ঢাকার, কেউ বা বাইরের। কি নেই এই বাজারে? লাভবার্ড, ককাটেল, ঘুঘু, সানকনেরো কিংবা লকিকেজ, ময়না, পুনর অথবা ম্যাকাও, নানা জাতের বর্ণিল পাখি মিলবে এখানে। জাত ভেদে জোড়ার দাম পড়বে 1000 থেকে 5.5 লক্ষ টাকা পর্যন্ত। এটা 2 লাখ টাকা প্লাস, যদি বলে আর কি প্রথমেই বলি 2 লাখ টাকা প্লাস। এটা খুব সুন্দর কথা বলে, পাপা বলে, হ্যালো বলে, খুব সুন্দর হাসি দেয়। এই পাখির বৈশিষ্ট্য এইটা। আর আপনি শুয়ে থাকবেন, ও আপনার পাশে এসে শুয়ে থাকবে। আজকালকার তো সবাই মনে করেন টিভিতে, মোবাইলে বেশি সময় দেয়। একটা বাচ্চাকে যদি একটা পাখি কিনে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় ও পাখি নিয়ে ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়ার দিকে ওর অ্যাডিক্টেডটা কমে যায়। চোখ, উজ্জ্বলতা, কথা বলার জন্য এদের দাম ভিন্ন হয়ে থাকে। এটার দাম পড়বে 1,70,000 টাকা। ছেলেগুলোর পাখার নিচে এরকম লাল হয়ে থাকে। এটা ইলেকট্রাস প্যারট, এর বয়স 1 বছর, এদের ডিএনএ করা লাগে না, এর দাম পড়বে 1,30,000 টাকা। এই বাজারে ওঠা 90% পাখি বিক্রেতারা নিজেরা ব্রিড করেন। বাসায় এখন আপাতত 5টা আছে, আর আমার মামা তো বাইরের কাছে, ওর কাছে আবার দেই, পাইলা বড় করে দেই, ওই আবার বড়গুলা পালে। ককাটেল কিনেছি, আমার জোড়ার প্রাইস পড়েছে 2,500 টাকার মতো। আমার পাখি পাল আছে, যদিও আমি ককাটেলে প্রথম। আমার সাধারণত বাজিগর আছে, লাভবার্ড আছে, প্লাস ঘুঘু আছে। ঘুঘুটা আমি বেশি পছন্দ করি। পাখি কেনার পর তার নানান খাবার আর ওষুধও পাওয়া যাবে এই হাটেই। ভালোবাসা পেলে বন্ধু হতে পারে পাখিও, পরিবারের সদস্য হয়ে মিশে যেতে পারে আদরে সোহাগে। রূপকথার গল্পে সুখ পাখি আর দুঃখ পাখির অনেক কথাই আমরা শুনেছি, কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি। মিরপুরের এই হাটে আসলে দেখা যাবে শত প্রজাতির পাখি, যা ক্রেতারা বুঝে শুনে কিনতে পারবে। কিন্তু শর্ত একটাই, পাখি কেনার পর তার যত্ন নিশ্চিত করতে হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। খতমে বুখারী সমাপনীতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন নরসিংদী 5 দোনা জামিয়া কারিমিয়া লুৎফুন্নেসা মহিলা মাদ্রাসা। এ সময় জুলাই শহীদদের স্মরণে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধবদী কলেজের সাবেক ভিপি আলহাজ মনির হোসেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ নিজামুদ্দিন খান, মুহতামিম আলহাজ মাওলানা রুহুল আমিন সহ আরও অনেকে। মাদ্রাসার মুহতামিম জানান, দীর্ঘ 12 বছর ধরে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদ্রাসার শাইখুল হাদিস আবুল খায়ের ও মাধবদী বাজার বড় মসজিদের ইমাম ও খতিব মকবুল হোসেইনের দোয়ার মধ্যে দিয়ে শেষ হয় খতমে বুখারীর আয়োজন। মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করা শিক্ষার্থীদের পরিবারের কাছে সম্মাননার স্মারক তুলে দেন অতিথিরা। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাহরাইনের বিএনপি ও আঞ্চলিক শাখার উদ্যোগে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। রোববার রাজধানী মানামার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় অনুষ্ঠানটি। বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে এটি যৌথভাবে পরিচালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং শহীদুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি নূর আলম। সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক দপ্তর সম্পাদক সোহেল আহমেদ। গেস্ট অব অনার ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হাশেম, সাবেক সহ সভাপতি মফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আকবর আলী, আব্দুল লতিফ সহ অন্যান্যরা। সভা শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাহরাইন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাহরাইন বিএনপির পক্ষ থেকে ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। যারা উপস্থিত হয়েছেন বাহরাইন বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। মালয়েশিয়ায় পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। মালয়েশিয়ার শাখা বিএনপির উদ্যোগে করা হয় আলোচনা সভা। রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় সভা। মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ আলী হোসেন, শরীফুল ইসলাম শরীফ, মোশাররফ হোসেন সহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশ ও জাতির উন্নয়নে জিয়াউর রহমানের বিভিন্ন অবদান তুলে ধরেন বক্তারা। সভা শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। অবৈধ অভিবাসীদের দেশে ফেরার প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া। আগামী 21 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে এই প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ। সোমবার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয় এই তথ্য। তবে পূর্বে নিবন্ধিত প্রবাসী যারা বিভিন্ন কারণবশত অভিবাসন বিভাগে উপস্থিত হতে পারেননি, শুধুমাত্র তারাই অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে। অংশ নিতে পারবেন না আটককৃত ও সাজাপ্রাপ্ত অভিবাসীরা। কর্মসূচিটির আওতায় নিবন্ধিত অভিবাসীদের আগামী 2 সপ্তাহের মধ্যেই মালয়েশিয়া ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। নো ভিসা ফি বৃদ্ধি ও বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। নিউজ 71 মাল্টিমিডিয়ার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ম্যানচেস্টারের ওল্ড হ্যামের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত হয় সভাটি। নিউজ 71-এর চেয়ারম্যান শাহজানুর রাজার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সৈয়দ সাদেক আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশিকুর রহমান, আব্দুল মালিক, পারভেজ কুরেশি, মঈন উদ্দিন আনসার সহ অন্যান্যরা। প্রতিবাদ সভায় বিমান কর্তৃপক্ষের অনৈতিক সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান বক্তারা। এ সময় দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও বড় ধরনের প্রতিবাদের হুঁশিয়ারি দেন বক্তারা। বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন এই ফ্লাইট বাতিলের, অবশ্যই এই সিদ্ধান্ত থেকে ফেরত আসবেন। আমরা আশা করি সরকার এই প্রতিবাদ সভা নোটিশ করবে এবং এই ফ্লাইটটা চালু রাখবে। স্পেনের বার্সেলোনায় আয়োজিত হয়েছে প্রবাসীদের আলোচনা ও পরিচিতি সভা। বার্সেলোনায় বসবাসরত শিবচর উপজেলার প্রবাসীদের উদ্যোগে করা হয় এই আয়োজন। সান্তা কলমার স্থানীয় একটি হলে আয়োজিত হয় এ সভায়। এতে সভাপতিত্ব করেন আব্দুল মাতব্বর। যৌথ পরিচালনায় ছিলেন আসাদ ডালি ও ফয়সাল মোল্লা। উপস্থিত ছিলেন এনায়েত ঢালি, রবিন ফরাজ, মনির হোসাইন, ফোরকান ঢালি সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রবাসীদের উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করেন শিবচর থেকে আগত প্রবাসীরা। পাশাপাশি প্রবাসের মাটিতে এমন উদ্যোগকে স্বাগত জানান আগত অতিথিরা। ট্রাকে কম দামে নির্মিত মানুষের জন্য বিশেষ OMS কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। নিত্যপণ্যের দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলেও দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নিম্নবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ OMS কার্যক্রমের মাধ্যমে ডিম, সবজি, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করত সরকার। এতে ভর্তুকি দামে ভোগ্যপণ্য কেনার সুবিধা পেত প্রায় 8 লাখ নিম্নবিত্ত মানুষ। এই বিশেষ OMS কার্যক্রমের মেয়াদ ছিল গত ডিসেম্বর পর্যন্ত। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এই কার্যক্রম নতুন করে বৃদ্ধির অনুমোদন দেয়নি, যদিও বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়তি। এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। প্রায় 8 লক্ষের বেশি লোক আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটা হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও কর বাড়ানোতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না বলে আবারও দাবি করেছেন উপদেষ্টা। বলেন, আগামী বাজেটে কিছু পণ্যের ভ্যাট কমানো হবে। বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্স, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম, আপনার এবং ISP 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিয়েছি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি 60,000 মেট্রিক টন সার এবং 30,000 মেট্রিক টন LNG আমদানির অনুমোদনও দিয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।